এই মূর্তিটার দিকে একবার ভালো করে দেখুন তো, এর চেহারার মধ্যে এমন একটা কিছু আছে যা হয়তো আপনাকে একটু অবাক করবে। প্রশ্নটা হলো, এই প্রাচীন বুদ্ধ মূর্তিটা দেখতে এত গ্রিক গ্রিক লাগছে কেন? আর এই অদ্ভুত রহস্যের উত্তরটা, সেটা কিন্তু লুকিয়ে আছে ইতিহাসের এক কিংবদন্তি চরিত্রের জীবনে। আর তিনি আর কেউ নন, স্বয়ং আলেকজান্ডার দ্য গ্রেট। চলুন এই অসাধারণ সাংস্কৃতিক মেলবন্ধনের গল্পটা একটু তলিয়ে দেখা যাক। তো গল্পটা শুরু করতে হলে আমাদের প্রথমে বুঝতে হবে আলেকজান্ডার কিভাবে এত বড় একটা সাম্রাজ্য তৈরি করলেন, আর এর উত্তরটা লুকিয়ে আছে তার সেই অদম্য সামরিক শক্তির মধ্যে। একবার ভাবুন তো, মাত্র ৩০ বছর বয়সে আলেকজান্ডার এমন এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন, যেটা কিনা আয়োনিয়ান সাগর থেকে একেবারে হিমালয় পর্যন্ত ছড়ানো ছিল। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? তিনি তার জীবনে একটাও যুদ্ধে হারেননি। তবে আলেকজান্ডারের এই অবিশ্বাস্য সাফল্যের পুরো কৃতিত্ব কিন্তু তার একার নয়। এর ভিতটা আসলে তৈরি করে দিয়েছিলেন তার বাবা, রাজা দ্বিতীয় ফিলিপ। ফিলিপি ম্যাসিডোনিয়াকে একটা শক্তিশালী রাজ্যে পরিণত করেছিলেন, আর গড়ে তুলেছিলেন এক প্রায় বিপ্লবী সেনাবাহিনী, যেটা আলেকজান্ডার তৈরি অবস্থাতেই পেয়েছিলেন। ম্যাসিডোনিয়ান সেনাবাহিনীর গঠনটাই ছিল এর আসল জাদু। পুরো আর্মিটা ছোট ছোট ইউনিটে ভাগ করা ছিল, আর তারা একে অপরের সাথে একদম নিখুঁত বোঝাপড়ায় কাজ করত। যেমন ধরুন হাইসাসপিস্ট নামের পদাতিক বাহিনী, তারা এমনভাবে অশ্বারোহী বাহিনীর সাথে মিশে যেত যে শত্রুরা আক্রমণ করার কোনো সুযোগই পেত না। মানে এই সমন্বয়ের জন্যই তাদের হারানোটা ছিল প্রায় অসম্ভব একটা ব্যাপার। আলেকজান্ডারের রণকৌশল কতটা ক্ষুরধার ছিল তার একটা দুর্দান্ত উদাহরণ দিই। ট্রাইবেলিয়ানদের বিরুদ্ধে এক গিরিপথের যুদ্ধ চলছিল। শত্রুরা পাহাড়ের ওপর থেকে বড় বড় ওয়াগন গড়িয়ে দিচ্ছে। তখন আলেকজান্ডার কি করলেন? তিনি তার সৈন্যদেরকে শুয়ে পড়ে ঢাল দিয়ে একটা ছাদের অত তৈরি করতে বললেন। ওয়াগনগুলো তাদের ওপর দিয়ে সাই করে চলে গেল, আর ঠিক তারপরেই ম্যাসিডোনিয়ান সেনারা উঠে দাঁড়িয়ে হতভঙ্গ শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়ল। কি অসাধারণ বুদ্ধি, তাই না? তো এই প্রায় অপ্রতিরোধ্য সেনাবাহিনী নিয়েই আলেকজান্ডার এগিয়ে চললেন, আর পৌঁছালেন এমন এক জায়গায় যেখানে গ্রিক বিশ্ব প্রথমবারের মতো মুখোমুখি হল বিশাল ভারতীয় উপমহাদেশের। সময়টা ছিল ৩২৬ খ্রিস্টপূর্বাব্দ। এই বছরেই আলেকজান্ডার তার সেই ঐতিহাসিক ভারত অভিযান শুরু করেন। এই অভিযানটা কিন্তু প্রাচ্য আর পাশ্চাত্যের যোগাযোগের ইতিহাসে একটা নতুন দিগন্ত খুলে দিয়েছিল। ভারতে তার সবচেয়ে কঠিন যুদ্ধগুলোর একটা হয়েছিল হিদাসপিসের তীরে, মানে আজকের ঝিলাম নদীর ধারে। আর সেখানে তার প্রতিপক্ষ ছিলেন এক অত্যন্ত শক্তিশালী ভারতীয় রাজা পুরু। যুদ্ধে পুরো হেরে গিয়েছিলেন ঠিকই, কিন্তু তার বীরত্ব দেখে আলেকজান্ডার এতটাই মুগ্ধ হন যে তিনি পুরো রাজ্য তো ফিরিয়ে দিলেনই, সাথে আরও কিছু এলাকাও উপহার দিলেন। ভাবুন তো, দুই ভিন্ন সংস্কৃতির মধ্যে পারস্পরিক শ্রদ্ধার কি অসাধারণ একটা উদাহরণ ছিল এটা। কিন্তু মজার ব্যাপার হল, আলেকজান্ডারের আসল উত্তরাধিকার তার জীবনকালে নয়, বরং তার মৃত্যুর পরেই এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল। ৩২৩ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের হঠাৎ মৃত্যুর পর তার বিশাল সাম্রাজ্যটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। তার সেনাপতিরা মধ্য এশিয়াতে গ্রিকো ব্যাকট্রিয়ান আর তারপর ইন্দো গ্রিক রাজ্য প্রতিষ্ঠা করেন, আর এভাবেই কয়েক শতাব্দী ধরে প্রাচ্যের মাটিতে গ্রিকদের এই উপস্থিতি এক সম্পূর্ণ নতুন সাংস্কৃতিক ধারার জন্ম দেয়। আর এরই ফল ছিল গ্রিকো বৌদ্ধ শিল্প। এটা ছিল আসলে গ্রিক শিল্পের যে বাস্তববাদ, মানে সবকিছুকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলার চেষ্টা, আর বুদ্ধ দর্শনের এক অবিশ্বাস্য মিশ্রণ। আর এই শিল্পধারার হাত ধরেই কিন্তু ইতিহাসে প্রথমবার বুদ্ধকে মানুষের চেহারায় কল্পনা করা শুরু হয়। তাহলে চলুন এবার একদম শুরুতেই আমরা যে প্রশ্নটা দিয়ে শুরু করেছিলাম সেটার সরাসরি উত্তরে ফেরা যাক। স্ক্রিনের বাঁদিকে দেখুন, এটা গ্রিকো ব্যাকট্রিয়ান রাজ্যের স্ট্র্যাটোসের মূর্তি। তার পোশাকটা, ধরার ভঙ্গিটা একটু খেয়াল করুন। এবার ডান দিকে গান্ধার শিল্পের এই বুদ্ধ মূর্তিটা দেখুন। একই রকম ভঙ্গি, তাই না? গ্রিক ভাস্কর্যের এই ছোট ছোট বৈশিষ্ট্যগুলোই গান্ধার শিল্পের মধ্যে দিয়ে বৌদ্ধ শিল্পে ঢুকে পড়ে, আর ঠিক এই কারণেই বুদ্ধের মূর্তিতে গ্রিক প্রভাব এতটা স্পষ্ট। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, এর আগে পর্যন্ত কিন্তু বুদ্ধকে কোনো মানব রূপে দেখানো হতো না। তাকে বোঝানো হতো বিভিন্ন প্রতীক দিয়ে, যেমন ধরুন পায়ের ছাপ বা ধর্মচক্র। গ্রিকদের সংস্পর্শে আসার পরেই বুদ্ধের মানব মূর্তি তৈরির এই ধারণাটা জনপ্রিয় হতে শুরু করে। কিন্তু মনে প্রশ্ন আসতেই পারে, পূর্ব আর পশ্চিমের এই অসাধারণ মেলবন্ধনের গল্পটা এতদিন প্রায় অজানাই বা ছিল কেন? এর পেছনে আসলে দুটো বড় কারণ আছে।
১৯ শতকে পশ্চিমা গবেষকরা বৌদ্ধ ধর্মের চেয়ে ব্রাহ্মণ্যবাদকে বেশি গুরুত্ব দিয়েছিলেন, আর ২ বিংশ শতকে ভারতীয় জাতীয়তাবাদীরা এমন এক সংস্কৃতির ধারণা তুলে ধরতে চেয়েছিলেন যা নাকি বিদেশি প্রভাবমুক্ত। আফগানিস্তানের বামিয়ানে তালিবানদের হাতে বুদ্ধমূর্তি ধ্বংসের মতো ঘটনাগুলো আমাদের একটা কথাই খুব স্পষ্টভাবে মনে করিয়ে দেয়, যখন এই ধরনের শিল্পকর্ম ধ্বংস হয় তখন আমরা শুধু একটা ঐতিহাসিক বস্তু হারাই না, আমরা আমাদের সম্মিলিত বিশ্ব ঐতিহ্যের প্রমাণটাও হারিয়ে ফেলি। এই প্রমাণ যে আমাদের পৃথিবীগুলো আসলে কখনোই একে অপরের থেকে আলাদা ছিল না।